শ্রোতা বন্ধুরা, আপনারা সবাইকে স্বাগতম অশরীরীর সেই বিশেষ মুহূর্তে যেখানে বাস্তবতা আর অতীন্দ্রিয়তার সীমারেখা মুছে যায়। আজকের এই রবিবারের রাতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এপিসোড 34। আজ শোনাব দুইটি এমন ঘটনা যেগুলো শুনলে আপনার নিজের শ্বাসের শব্দ সন্দেহের উদ্রেক করবে। আজকের প্রথম ঘটনা ঢাকার একটি হাসপাতালের নার্সের জীবনের উপর দিয়ে বয়ে যাওয়া আতঙ্কের ঘনবটিকা, আর দ্বিতীয় ঘটনা মেহেরপুরের একটি পার্কে ঘটে যাওয়া এক বিভীষিকা যা স্থানীয় মানুষের রক্ত হিম করে দিয়েছে। প্রতিটি ঘটনা এতটাই বিস্তারিত, এতটাই জীবন্ত যে আপনি শুনতে শুনতে নিজেকে সেই হাসপাতালের করিডোর কিংবা সেই পার্কের নিঃসঙ্গ বেঞ্চেই উপস্থিত পাবেন। তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করি। ঘটনা শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি দয়া করে সাবস্ক্রাইব বাটন ও পাশের বেল আইকন টিপে অল নোটিফিকেশন অন করে নিন, কারণ আজকের ঘটনাগুলো এতটাই ভয়ঙ্কর যে এর কিছু অংশ আপনি হয়তো বিশ্বাসই করতে চাইবেন না। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইবার, তারা আজকের ঘটনায় রেটিং দিতে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন আমি ভয় পাচ্ছি, যদি আপনি আজকের আতঙ্কের রেশ অনুভব করেন। প্রথম ঘটনা ঢাকার সেই হাসপাতাল যেখানে নার্সের ইউনিফর্মই হয়ে উঠেছিল মৃত্যুর টিকিট। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন নাদিয়া। নাদিয়া ঢাকারই এক স্বনামধন্য সরকারি হাসপাতালের সাবেক স্টাফ নার্স। তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু ঘটনার বিস্তারিত আমাদের কাছে বিশ্বস্ততার সাথে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ নাদিয়াকে তার এই ভয়াবহ স্মৃতি আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। এই ঘটনাটি শুধু একটি ভৌতিক ঘটনা নয়, এটি একটি হাসপাতালের নেপথ্যের চাপ, মানসিক যন্ত্রণা এবং অদেখা শক্তির সাথে লড়াইয়ের এক মর্মান্তিক দলিল। ঘটনাটি 2023 সালের শেষ দিক থেকে 2024 সালের শুরুর দিকে ঘটেছে। নাদিয়া তখন ঢাকার শান্তিনিকেতন মেডিকেল কলেজ হাসপাতালের পরিবর্তিত নাম এর মেডিসিন ওয়ার্ডে দায়িত্ব পালন করতেন। হাসপাতালের পুরনো বিল্ডিং, যার নির্মাণ হয়েছিল ব্রিটিশ আমলে, লম্বা অন্ধকার করিডোর, উচ্চ সিলিং এবং সবসময় এক ধরনের ঠান্ডা ঔষধিময় গন্ধময় আবহাওয়া। এই বিল্ডিংয়ের চতুর্থ তলায় অবস্থিত 401 থেকে 410 নম্বর কক্ষগুলো নিয়ে ছিল পুরনো মেডিসিন ওয়ার্ড। কথিত আছে এই ওয়ার্ডে একসময় ব্রিটিশ সোলজার্স আইসোলেশন সেল ছিল, যেখানে ম্যালেরিয়া এবং অন্যান্য সংক্রামক ব্যাধিতে মারা যেত সৈন্যরা। স্থানীয় কিংবদন্তি তাদের অনেকের আত্মা এখনও সেখানে আটকে আছে। নাদিয়ার শিফট শুরু হতো রাত 8টায়। 2023 সালের নভেম্বরের এক ঠান্ডা রাত প্রায় 10:30। নাদিয়া লেফট সাইডের করিডোর দিয়ে হাঁটছিলেন রুটিন চেকআপে। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে, যে জায়গাটা সবসময় কিছুটা অন্ধকার থাকে, সেখানে তিনি একটি ছায়া দেখতে পান। এটি ছিল একটি লম্বা, খর্বকায় নয়, পুরুষাকৃতি ছায়া, যেন হাসপাতালেরই পুরনো স্টাইলের কোনো ডাক্তারের কোট পরা। কিন্তু মাথার অংশটা ছিল অস্বাভাবিকভাবে বাঁকা, যেন ঘাড় ভেঙে একপাশে কাঁধে হেলানো। নাদিয়া থমকে দাঁড়ান। তার টর্চের আলোটা সেই দিকে ফেলতেই ছায়াটি বাম দিকের দেয়ালে মিলিয়ে যায়। তিনি ভাবলেন হয়তো ক্লান্তিতে চোখের ভুল, কিন্তু পরের রাত একই সময় একই জায়গায় তিনি স্পষ্ট শুনতে পেলেন লেদার সোল জুতোর আওয়াজ, টক টক টক, ধীরে মেপে পায়ে হাঁটার শব্দ। শব্দটা তার দিকেই আসছিল, কিন্তু করিডোর ছিল একদম ফাঁকা। নাদিয়া দৌড়ে নার্সের স্টেশনে ফিরে আসেন। সিনিয়র নার্স রিনা আপু তাকে বললেন ওই করিডোরে একা একা হাঁটতে নেই রাতে। অনেকেই ওই ছায়াটা দেখেছে। কেউ কেউ বলছে ওটা ডাক্তার রবিনের আত্মা। ডাক্তার রবিনের ঘটনাটা ছিল এরকম। 80-র দশকের একজন খুবই প্রতিশ্রুতিপূর্ণ তরুণ ডাক্তার। ঘটনা শোনা যায় সে খুবই কড়া ও নীতিবান ছিল। এক রাতে সে হাসপাতালের কর্তৃপক্ষের কিছু অবৈধ ফাঁকি ধরে ফেলে। এর কয়েকদিন পরই তাকে মৃত অবস্থায় ওই 407 নম্বর কক্ষে পাওয়া যায়। অফিসিয়াল রিপোর্টে বলা হয় হার্ট অ্যাটাক, কিন্তু কানাঘুষো ছিল তাকে চাপ দিয়ে বিষ পান করানো হয়েছিল। তার মৃত্যুর সময় সে যে সাদা এপ্রন আর কোট পরেছিল, সেটাই যেন তার আত্মার অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। ঘটনা আরও গভীর হতে থাকে যখন নাদিয়াকে স্থায়ীভাবে নাইট শিফটে বসানো হয়। ডিসেম্বরের মাঝামাঝি রাত 3টের দিকে নাদিয়া একা নার্সের স্টেশনে কিছু রিপোর্ট লিখছিলেন। হঠাৎ ইসিজি মেশিনের মনিটরে
যেটা করিডরের অবস্থা দেখায়। যদিও ক্যামেরা নেই, সেখানে তিনি দেখতে পান করিডর বরাবর একটি সাদা কোট পরা চেহারাবিহীন চিত্র 407 নম্বর কক্ষের দিকে হেঁটে যাচ্ছে। তারপর 407 নম্বর কক্ষের দরজা, যেটা সাধারণত লক করা থাকে, জিনিসপত্র রাখার জন্য ব্যবহৃত হয়, আপনা আপনি খুলে যায় এবং বন্ধ হয়ে যায়। নাদিয়া সাহস করে দুজন ওয়ার্ড বয়কে নিয়ে দেখতে গেলেন। কক্ষটি লক করা, ভেতর থেকে কোনো শব্দ নেই, কিন্তু দরজার নিচের ফাঁক দিয়ে একটা তীব্র অ্যান্টিসেপটিক লোশনের গন্ধ বের হচ্ছিল, যেটা হাসপাতালে 40 বছর আগে ব্যবহার করা হতো বলে শোনা যায়। এর ঠিক 1 সপ্তাহ পরে নাদিয়ার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা ঘটে। রাত 11:30টা, তিনি 405 নম্বর কক্ষে এক জ্বরের রোগীকে শিরাপথে স্যালাইন দিতে গেলেন। রোগী ঘুমিয়ে পড়েছে। নাদিয়া কাজ শেষ করে বের হওয়ার সময় ঘরের কোণায় একটি পুরনো স্টিলের আলমারির গায়ে তিনি নিজের প্রতিচ্ছবি দেখতে পান। কিন্তু সমস্যা হলো, সেই প্রতিচ্ছবিতে তিনি তার নার্সের ইউনিফর্ম পরিহিত দেখছেন না, বরং দেখছেন একটি সাদা এপ্রন ও কোট পরা এক বিবর্ণ মুখ। মুখটি হাসছিল না, কিন্তু চোখ দুটি ছিল সম্পূর্ণ কালো, গভীর গর্তের মতো। নাদিয়া চিৎকার করতে চেয়েও পারলেন না, গলায় যেন কিছু আটকে গেল। তিনি পিছন ফিরে দরজার দিকে দৌড়ে গেলেন, কিন্তু দরজাটা হঠাৎ করেই ভেঙে পড়ে তালা বন্ধ হয়ে যায়। ঘরের লাইট একসাথে নিভে যায়। শুধু করিডোরের আলো দরজার নিচের ফাঁক দিয়ে একটা রেখা টেনে দিচ্ছিল। তখনই তিনি অনুভব করেন কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস তার ঘাড়ে লাগছে, ঠান্ডা, পচা ড্রাগের গন্ধময়। একটি কর্কশ, যান্ত্রিক কণ্ঠস্বর তার ডান কানে ফিসফিস করে বলে, তুমিও সব লুকাবে। নাদিয়া জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে জ্ঞান ফিরে পায় ওয়ার্ড বয় ও অন্য একজন নার্সের সহায়তায়। দরজা বাইরে থেকে ঠুকতেই খুলে গিয়েছিল। নাদিয়াকে ছুটি দিয়ে বাড়ি পাঠানো হয়, কিন্তু তারপর থেকেই আশ্চর্যজনকভাবে তার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে অদ্ভুত ঘটনা শুরু হয়। তার বাসার শৌচাগারের আয়নায় হঠাৎ করেই সকালবেলা সেই সাদা কোটের প্রতিচ্ছবি ভেসে উঠত। তার ফোনে রাতে স্বয়ংক্রিয়ভাবে ভয়েস মেমো রেকর্ড হতো, যেখানে শুধু একটি কাশির শব্দ আর টকটক জুতোর শব্দ শোনা যেত। সবচেয়ে ভয়াবহ হলো, এক রাতে সে ঘুম থেকে জেগে দেখে তার নিজের হাতেই একটি কালো কালির পেন দিয়ে বারবার লেখা হচ্ছে 407 নং, সত্যি বলো। নাদিয়া মানসিকভাবে ভেঙে পড়েন। তিনি তার এক ধর্মীয় গুরুকে দেখান। গুরু বললেন, এটি কোনো সাধারণ প্রেতাত্মা নয়, এটি একটি অধিকারপ্রাপ্ত আত্মা, যে মনে করে হাসপাতালের অভ্যন্তরীণ দুর্নীতি ও গোপনীয়তা ফাঁস করা তার দায়িত্ব ছিল, এবং সে এখনও সেই দায়িত্ব পালন করছে। যে কোনো নার্স বা ডাক্তার যে হাসপাতালের অসৎ কাজের ব্যাপারে চোখ বন্ধ করে রাখে, তার ওপরই এই আত্মা ক্ষিপ্ত হয়। নাদিয়াকে সরাসরি কিছু বলেননি, কিন্তু তিনি সন্দেহ করেন তার সিনিয়ররা ওষুধের খরচ বাবদ টাকা হাতিয়ে নিচ্ছিলেন, আর নাদিয়া তা উপলব্ধি করলেও চুপ ছিলেন। চূড়ান্ত মোড় আসে 2024 সালের জানুয়ারিতে। হাসপাতালে একটি বড় ধরনের ওষুধ কেলেঙ্কারির বিষয়ে সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায়। ঠিক সেই রাতেই পুরো হাসপাতালের জেনারেটর অকারণে বন্ধ হয়ে যায়। জরুরি ব্যাকআপ লাইট জ্বললেও শুধু মেডিসিন ওয়ার্ডের করিডোরটি সম্পূর্ণ অন্ধকার থাকে। সেই রাতে নার্সেস স্টেশনের কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে একটি নোটপ্যাড ফাইল ওপেন হয়, এবং সেখানে টাইপ হতে থাকে, ডাক্তার রবিন চৌধুরী, মৃত্যু, আর্সেনিক, ডিরেক্টর, ইত্যাদি ইতিহাস। সিকিউরিটি গার্ডরা দেখে 407 নম্বর কক্ষের দরজা খোলা, এবং ভেতরে পুরনো ফাইলপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এক সিনিয়র ডাক্তার, যিনি সেই কেলেঙ্কারির সাথে জড়িত বলে অভিযোগ, তিনি সেই রাতে হাসপাতালের লিফটে আটকা পড়েন এবং দাবি করেন এক সাদা কোট পরা ডাক্তার তাকে ধাক্কা দিয়েছে। এরপর নাদিয়া আর সেখানে কাজ করতে পারেননি। তিনি পদত্যাগ করেন। তিনি জানান, তার অবসরের পরও তার বন্ধুরা যারা সেখানে কাজ করে, তারা মাঝে মাঝে রাতে 407 নম্বর কক্ষের কাছাকাছি গেলে ডাক্তার রবিনের নাম ধরে কেউ কেউ ডাকতে শোনে। কেউ কেউ বলছে, যতদিন না হাসপাতালের দুর্নীতির পুরো জাল উন্মোচিত হয় এবং ডাক্তার রবিনের মৃত্যুর রহস্যের নিরপেক্ষ তদন্ত হয়, ততদিন এই আত্মা শান্তি পাবে না। নাদিয়ার ভাষায়, এটা কোনো ভূতের ভয় নয়, এটা আমার নিজের বিবেকের ভয়। আমি যা দেখেছি তার চেয়েও বেশি ভয়ঙ্কর হলো আমি যা জানতাম কিন্তু মুখ ফুটে বলিনি সেটা। ওই আত্মাটা আমার না বলার সক্ষমতাকেই আক্রমণ করেছিল। এখন আমি বিশ্বাস করি, কিছু সত্যি কথা মৃত্যুর পরেও চাপা পড়ে থাকে না, সেগুলো কোনো না কোনো রূপ নিয়ে ফিরে আসে। এই ছিল আজকের প্রথম ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন।
অশরীরী কখনই কালো জাদু, অন্ধবিশ্বাস, কুসংস্কারকে প্রমোট করে না। আর অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। রাত 10টা মানেই অশরীরীর রাত। এখন আমরা এগোবো আজকের দ্বিতীয় ঘটনার দিকে। দ্বিতীয় ঘটনা মেহেরপুরের গুমনো পার্ক, যেখানে খেলনাগুলো খেলে মানুষ নিয়ে। এবারের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সজীব। সজীব মেহেরপুর শহরের বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী। তিনি এবং তার বন্ধুরা ছিলেন সরাসরি সাক্ষী। অসংখ্য ধন্যবাদ সজীবকে তার এই ভীতিকর অভিজ্ঞতা আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই ঘটনাটি 2024 সালের শেষের দিকের এবং এটি স্থানীয়ভাবে এতটাই আলোড়ন সৃষ্টি করেছিল যে পার্কটি সন্ধ্যার পর এখন বন্ধ করে দেওয়া হয়েছে। মেহেরপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিশু উদ্যান ও বিনোদন পার্ক, যেটিকে স্থানীয়রা গুমনো পার্ক নামে চেনে। এই পার্কটির মাঝখানে একটি বড় হ্রদ। হ্রদের চারপাশে সবুজ ঘাস, ফুলের বাগান এবং শিশুদের খেলনার পাশাপাশি কয়েকটি নির্জন বেঞ্চ। পার্কের সবচেয়ে পুরনো অংশ হল মিরার হাউস ও একটি ছোট রেল ইঞ্জিনের মডেল, যেগুলো 80-র দশকে তৈরি। স্থানীয় প্রবীণদের কাছে ঘটনা আছে এই পার্কের জমি একসময় ছিল একটি বৃহৎ কবরস্থানের অংশ। উন্নয়নের নামে কবরস্থান সরানো হলেও কিছু সমাধি অক্ষত ছিল। ঘটনার সূত্রপাত 2024 সালের 15ই জানুয়ারি। সজীব এবং তার 3 বন্ধু রাসেল, ইমরান ও তামিম একদিন বিকালবেলা পার্কে বসে আড্ডা দিচ্ছিল। সন্ধ্যা ঘনিয়ে আসছে, পার্কে মানুষ কমে গেছে। হঠাৎ তারা লক্ষ্য করেন হ্রদের ওপারে সেই পুরনো রেল ইঞ্জিন মডেলের পাশে একটি লাল ফ্রক পরা ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটি পিছন ফিরে দাঁড়িয়ে, তার দীর্ঘ কালো চুল পিঠে ছড়িয়ে পড়েছে। তারা ভাবল হয়তো কোনো শিশু হারিয়ে গেছে। তারা ডাক দিল, ওই ছোট মেয়ে, এদিকে আয়। মেয়েটি নড়েও না, সাড়াও দেয় না। রাসেল কিছুটা চঞ্চল স্বভাবের, সে এগিয়ে যেতে চাইল। ঠিক তখনই পার্কের যে স্পিকার থেকে সাধারণত গান বাজে, সেটি হঠাৎ একটি বিকট স্ক্রিচ শোনা গেল। তারপর একটি শিশুর কান্না। স্পিকার খোলা ছিল না। তারা সবাই রাসেল থেমে যায়। পরের দিন স্থানীয় সংবাদপত্রে একটি খবর বেরোলো। পার্কের রক্ষণাবেক্ষণ কর্মী সন্ধ্যায় পার্ক বন্ধ করার সময় মিরার হাউসের ভেতর থেকে একটি শিশুর হাসি শুনেছেন। ভেতরে তাকিয়ে কিছুই দেখতে না পেয়ে তিনি ভেবেছিলেন ভুল শুনেছেন, কিন্তু যখন বের হতে গেলেন দরজা বন্ধ, তালা ভেতর থেকে আটকে গেছে। তাকে চিৎকার করে সাহায্য চাইতে হয়। এর 3 দিন পর এক দম্পতি রাত 9টার দিকে পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় দাবি করেন তারা পার্কের ভিতর সুইংয়ে একটি মেয়েকে দুলতে দেখেছেন, কিন্তু পার্ক তখন তালাবদ্ধ। মেয়েটি ছিল একদম সাদা কাপড় পরা এবং তার দোলানোর গতি ছিল স্বাভাবিকের চেয়েও অনেক বেশি দ্রুত, অমানুষিক গতিতে। সজীব ও তার বন্ধুরা কৌতূহলী হয়ে পড়েন। তারা সিদ্ধান্ত নেন রাত 11টার দিকে পার্কের বাইরে থেকে কিছু ভিডিও ও ফটো তোলার। 20 জানুয়ারি তারা গোপনে পার্কের পেছনের দিকের ভাঙা ফেন্সিং দিয়ে ভেতরে প্রবেশ করে। পার্কটি চাঁদনির আলোয় নিথর, হ্রদের পানিতে চাঁদের প্রতিফলন। তারা প্রথমে মিরার হাউসের দিকে এগোয়। হাউসের কাছের গায়ে তারা ফ্ল্যাশ লাইট ফেলতেই তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখতে পায়। কিন্তু সমস্যা হলো প্রতিচ্ছবিতে তারা 4 জন নয়, 5 জন। পঞ্চম জনটি ছিল একটি অস্পষ্ট ছোট কাঠামোর, যেন একজন শিশু তাদের পেছনে দাঁড়িয়ে আছে। তারা চমকে পিছন ফিরে তাকায়, কিছুই নেই। আবার কাছের দিকে তাকাতেই সেই পঞ্চম প্রতিচ্ছবিটি এখন আরও স্পষ্ট। মাথাটা একদম কাঁধের কাছাকাছি হেলে পড়েছে। ইমরান চিৎকার করে ওঠে। তারা দৌড়ে মিরার হাউস থেকে বেরিয়ে এসে সেই পুরনো রেল ইঞ্জিনের কাছে যায়। সেখানে গিয়ে তারা দেখে ইঞ্জিনের কেবিনের ভেতরে একটি ছোট মাটির পুতুল বসানো আছে। তার গলায় একটি লাল ফিতে বাঁধা। পুতুলটির মুখ ছিল অস্বাভাবিকভাবে বিস্তারিত ও বয়স্ক এক নারীর মতো, আর তার চোখের জায়গায় কালো বোতাম বসানো। পুতুলটা ছিল ভিজে, যেন হ্রদের পানি থেকে উঠিয়ে আনা হয়েছে। ঠিক তখনই তারা সবাই একসাথে শুনতে পেল দূর থেকে, হ্রদের অপর পার থেকে একটি মেয়ের ডাক, আয় আমার সাথে খেলা কর। ডাকটা ছিল অত্যন্ত মিষ্টি, কিন্তু তার নিচে লুকিয়ে ছিল এক ধরনের খিলখিল করা সুর। তাদের মধ্যে তামিম, যে একটু বেশি সাহস দেখাতে চাইল, সে ফ্ল্যাশ লাইট নিয়ে হ্রদের দিকে এগোতে লাগলো। বাকিরা পেছনে থাকলো। তামিম হ্রদের পাড়ে পৌঁছে পানির দিকে আলো ফেলতেই তারা সবাই দেখতে পায় পানির নিচ থেকে একটি ফ্যাকাশে ফুলে যাওয়া মুখ আস্তে আস্তে উপরে উঠছে। মুখটা ছিল একটি কিশোরী মেয়ের, চোখ খোলা, সাদা হয়ে গেছে,
আর মুখে একটি বিকট অপ্রাকৃতিক হাসি। তামিম পিছিয়ে পড়ে চিৎকার করে। সঙ্গে সঙ্গে পার্কের সবগুলো খেলনা, সুইং, স্লাইড, মেরিগোরাউন্ড একসাথে নড়ে উঠল, শব্দ করতে লাগলো, যেন অদৃশ্য কেউ সেগুলো চালাচ্ছে। মেরিগোরাউন্ডটা দ্রুত ঘুরতে শুরু করলো, তার থেকে বেজে উঠল এক করুণ শিশুসুলভ গান। আমার ঘর খালি, তোমরা এসো, ভরে দিও। সজীবদের দল প্রাণ ভয়ে সেই ভাঙা ফেন্সিং দিয়ে বেরিয়ে আসে। কিন্তু সেদিনের পর থেকে তাদের জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তামিমের জ্বর হয়, সে ঘুমের মধ্যে হাঁটে এবং বারবার লাল ফিতা শব্দটা বলে। রাসেলের ফোনে রাতে শিশুর কান্নার রিংটোন চলে আসে, যদিও সে তা সেট করেনি। সজীব দেখেন তার বাসার জানালায় প্রতিদিন সকালে একটি করে ভেজা হাতের ছাপ থাকে। কিন্তু সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে স্থানীয় এক ফটোগ্রাফার রিয়াদের সাথে। 25 জানুয়ারি রিয়াদ সন্ধেবেলা পার্কের কিছু হন্টেড ছবি তুলতে যায়। সে একটি ডিজিটাল ক্যামেরা ও একটি পুরনো ফিল্ম ক্যামেরা নিয়ে যায়। ডিজিটাল ক্যামেরায় কিছুই ধরা পড়েনি, কিন্তু ফিল্ম ক্যামেরাটি যখন সে ডেভেলপ করে তখন একটি ছবিতে স্পষ্ট দেখা যায় হ্রদের পাড়ে সেই লাল ফ্রক পরা মেয়ে দাঁড়িয়ে। কিন্তু এবার তার মুখটা সামনের দিকে। মুখটি ছিল সম্পূর্ণ ফাঁকা, শুধু একটি অন্ধকার গহ্বর। আর তার পেছনে হ্রদের পানিতে অজস্র হাত তুলে যেন তাকে টানছে। রিয়াদ পরের দিনই জ্বর ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ডাক্তাররা কিছু খুঁজে পাননি, কিন্তু সে দাবি করে তার শিরায় সবসময় ঠান্ডা পানির অনুভূতি হচ্ছে। এক পর্যায়ে স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যিনি পার্কের ইতিহাস জানতেন, তিনি ঘটনাটি প্রকাশ করেন। 80 দশকের শেষে পার্কের হ্রদে একটি মার্মিক দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক দরিদ্র পরিবারের 12 বছর বয়সী কন্যা লালি পার্কে ফুল বিক্রি করত। সে খুব গান গাইতে পারত। একদিন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির ছেলে তার উপর কুবুদ্ধি চালাতে গেলে লালি প্রতিবাদ করে এবং তাকে ধাক্কা দেয়। ছেলেটি রেগে গিয়ে লালিকে হ্রদে ফেলে দেয়। লালি সাঁতার জানত না, সে ডুবে যায়। তার লাশ 3 দিন পর ওঠে। শোনা যায় মৃত্যুর সময় তার গলায় লাল ফিতে বাঁধা তার প্রিয় পুতুলটি ছিল এবং সে লাল রঙের একটি ফ্রক পরেছিল। পার্ক কর্তৃপক্ষ ও সেই প্রভাবশালী পরিবার চাপ দিয়ে বিষয়টাকে সাধারণ ডুবে মরা হিসেবে চালিয়ে দেয়। কোনো ন্যায় হয়নি। বৃদ্ধের বিশ্বাস লালির আত্মা সেই পার্কেই আটকে আছে। সে একা, সে সঙ্গী চায়, সে শিশুদের মতোই খেলতে চায়, কিন্তু তার ক্ষোভ ও বেদনা তাকে বিকৃত করে ফেলেছে। এখন সে পার্কে আসা একাকী কিশোর কিশোরী বা তরুণদের কাছে আবদার জানায়, তাদের ভয় দেখায়, যেন তারা তার সাথে থেকে যায়। সেই মাটির পুতুলটি হয়তো তারই কবর থেকে নেওয়া জিনিস, যা কেউ খুলে ফেলেছে। পার্কটি এখন সন্ধে 6টার পর বন্ধ থাকে। রক্ষণাবেক্ষণ কর্মীরা জোর দিয়ে বলেছেন তারা প্রায়ই খেলনা চলার শব্দ শোনেন এবং কখনো কখনো হ্রদের পানি থেকে শিশুর গান ভেসে আসে। স্থানীয়রা এখন পার্কটিকে লালির পার্ক নামেই ডাকে এবং সেখানে সন্ধ্যের পর যেতে ভয় পায়। সজীব ও তার বন্ধুরা শহর ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছেন। সজীবের শেষ কথায়, আমরা যে রাতে গিয়েছিলাম আমি শপথ করে বলতে পারি ওটা আমাদের কল্পনা নয়। লালি নামটা আমি পরে জেনেছি, কিন্তু যখন আমরা মিরার হাউসে আমাদের প্রতিচ্ছবি দেখি তখন 5 নম্বর যে শেডটা ছিল তার পরনে লাল রঙেরই কিছু একটা ছিল। সে একা ছিল, এখনও আছে, এবং সে কাউকে না কাউকে খুঁজছে, হয়তো তার ন্যায় পাওয়ার জন্য, নয়তো শুধুই সঙ্গীর জন্য। এই ছিল আজকের দ্বিতীয় ঘটনা। শ্রোতা বন্ধুরা, আজকের 2টি ঘটনাই আমাদের দেখালো সেই ঢাকার হাসপাতালে একটি আত্মা তার অসমাপ্ত দায়িত্ব নিয়ে এখনও ঘুরে বেড়ায়, আর মেহেরপুরের পার্কে এক নির্মম হত্যার শিকার একটি শিশু আত্মার আকুতি এখনও বাতাসে ভাসে। ভয় কি শুধু অদৃশ্যের থেকেই আসে, নাকি আমাদেরই তৈরি করা অবিচার, চাপা পড়া সত্য আর একাকিত্বই এমন সব আত্মার জন্ম দেয়? ভাবুন একবার। আপনারা কেউ যদি এমন কোনো সত্যিকারের অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়ে থাকেন যা বিশ্বাস করা কঠিন, তাহলে আমাদের সাথে শেয়ার করুন। আগামীকাল রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো মর্মস্পর্শী ও হৃদয় কম্পন করে দেওয়া এমন ঘটনা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনে রাখবেন, রাত 10টা মানেই অশরীরীর রাত। শুভরাত্রি।